আচ্ছা, বিগত ক্লাসে আমরা দেখছিলাম কম্পিউটারের বেসিক, মোটামুটি যেটা দেখা হয়েছিল কম্পিউটারের অন অফ করা, তারপরে অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপের এবং কিছু ভিডিও এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। ক্লাস অ্যাসাইনমেন্টের নিচে রিলেটেড ভিডিওর কিছু লিংক অ্যাড করে দেওয়া হয়েছিল। এগুলো কি দেখছিলেন সবাই? দেখছি। আচ্ছা, ঠিক আছে, দেখলে তো ভালোই। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের টপিক হলো ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি এখন ডাটা এন্ট্রি এখন ডাটা এন্ট্রির মধ্যে অনেকগুলো সার্ভিস করে বা অনেক কাজ করে। যেমন বিগত ক্লাসে আমরা যেটা দেখাইছি, যেমন অফিস ওয়ার্ড, যেটা ডক ভিউ করি। আচ্ছা, ডাটা এন্ট্রির মধ্যে পড়ে অফিস ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, আদার যেগুলো আছে ওইগুলা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। যেমন বিভিন্ন স্কুলের মধ্যে যে কোশ্চেন গুলো মেক করা হয়, আছে না কোশ্চেন? আমরা তো স্কুলে গেছি, স্কুল কলেজে গেছি সবাই, ওইখানে তো আমাদের এক্সাম থাকে। ওইখানে কি ওরা কিছু কোশ্চেন করে, কোশ্চেন গুলো টাইপ করে একটা কাগজের মধ্যে দেয় আমাদের, লাইক এরকম। এই যে এরকম থাকে, যে মণিপুর মডেল কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল, এখানে থাকে বিষয় থাকে, শ্রেণী থাকে, তারপরে কত ঘন্টা পরীক্ষা, পরীক্ষার নাম্বার কত, আর এখানে কোশ্চেন গুলো থাকে। এই যে কাজগুলো করছে, এই কাজগুলো করছে অফিস ওয়ার্ডের মধ্যে, এবং এই কাজগুলারে বলে ডাটা এন্ট্রির কাজ। ঠিক আছে, ক্লিয়ার? বা কোনো কোম্পানির যদি কোনো হিসাব নিকাশ করা হয়, বা একটা লিস্ট, বা একটা শপের মধ্যে প্রোডাক্ট গুলা, কতগুলা প্রোডাক্ট সেল করা হয়েছে, কতগুলা প্রোডাক্ট আসছে, কতগুলা প্রোডাক্ট নষ্ট হয়েছে, এবং কতগুলা প্রোডাক্ট ডিউ সেল হয়েছে, এগুলা লিস্ট করার ওগুলারও বলা হয় ডাটা এন্ট্রি। বোঝা গেছে কথা? হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডাটা এন্ট্রির মধ্যে এই কাজগুলো করে। আমরা যদি ইমেজের মধ্যে যাই, যে ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো দেখেন, এখানে ডাটা এন্ট্রির একটা শীট বানাইছে, অথবা একটা কোম্পানির কারো নাম এবং ডিটেলস। এই যে দেখেন, এটা হলো ধরেন একটা কোম্পানির টাইটেল, এখানে ফোন নাম্বার দিছে, এখানে ইমেল দিছে, তারপরে আদার্স কিছু ইনফরমেশন অ্যাড করে দিছে। এই কাজগুলো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এবং টাইপিং, কিছু লেখা বা সিভি, যেটা বাংলায় বলে যেটা জীবন বৃত্তান্ত। আমরা তো অফিস ফ্যাক্টরিতে বা যে কোনো জায়গায় চাকরির জন্য গেলে একটা বায়োডাটা লাগে, যেটা বাংলায় বলে সিবি বা জীবন বৃত্তান্ত। এই কাজগুলা এই ডাটা এন্ট্রি দ্বারা করা হয়, যেগুলো আমাদের প্রতিদিনই লাগে, মানে প্রত্যেকটা কাজের মধ্যে প্রয়োজন চাকরির ক্ষেত্রে। যে কোনো জায়গায় বা কোনো জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাই আমরা, আমাদের প্রথমে একটা বায়োডাটা চাই, তারপরে ছবি চাই, তারপরে আমাদের আদার্স যে কাগজপত্রগুলো, সার্টিফিকেট আছে, চেয়ারম্যানের সার্টিফিকেট ইত্যাদি যেগুলো আছে, এই ডকুমেন্টস গুলো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, এখন ডাটা এন্ট্রির বিষয় যদি আরেকটু গভীরে যাই, তাহলে ধরেন একটা বায়ারে আমার একটা কোশ্চেনের কাজ দিচ্ছে, যে এরকম একটা কোশ্চেন, যে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তুমি এখানে যেরকম আছে এখানে তুমি টাইপ করবা, লিখবা। লেখার পরে এই যে কোশ্চেনটা আছে, এটা হলো ডক আকার আছে, ডকুমেন্টস আকার আছে। আমি যদি ফাইলে চলে যাই, এখানে দেখেন ডকুমেন্টস আকার আছে, ওয়ার্ড। এখন ওয়ার্ডে যদি থাকে তাহলে সহজে আমি এটা এডিট করতে পারতেছি। যেমন এরকম আমি কিছু লিখতে পারতেছি। ঠিক আছে, এরকম আমি টাইপ করতে পারতেছি, আমার মন মতো কাস্টমাইজেশন করতে পারতেছি। অথবা এখানে বিষয় উচ্চতর গণিত আছে, আমি এটা ধরেন পরিবর্তন করে আমি ধরেন এটাকে বাংলা দিয়ে দিলাম। ঠিক আছে, বাংলা দিয়ে দিলাম। এখন
একটা কাস্টমার আসলো, সে বলতেছে যে এইখানে যে ডকুমেন্টসটা আছে এটা তুমি লেখবা, লেখার পরে এইটা পিডিএফ করে দিবা। এখন পিডিএফ সম্পর্কে কি কারো ধারণা আছে? পিডিএফ পিডিএফ সম্পর্কে কারো ধারণা আছে? নাই তো ভাই। আচ্ছা আচ্ছা, পিডিএফটা হলো আমরা যে কোনো জিনিস একটা ডকুমেন্টসের মধ্যে যদি টাইপ করি বা অনলাইন ডকের মধ্যে যদি টাইপ করি, অনলাইন ডকটা হলো এই যেটাকে বলে অনলাইন ডক। এটা অনলাইনের মাধ্যমে আমরা যদি এখানে কিছু একটা লিখি এটা অটোমেটিক সেভ হয়ে যায়। এবং অফিস ওয়ার্ডের কাজটা হলো আমরা এখানে কিছু একটা লিখবো, লেখার পরে এখানে কিছু একটা লিখলাম, লেখার পরে এখানে আমরা ফাইলে যাব, যাওয়ার পরে এখানে সেভ অ্যাজ একটা অপশন আছে, সেভ অ্যাজ অপশন দিলে একটা নিউ আকারে আসবে। যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ব্রাউজে দেই, এখানে দেখেন নিউ আকারে আসতেছে, মানে এখানে যেটা সেভ অলরেডি আছে এটা বাদ দিয়েও নতুন আরেকটা তৈরি হবে। তার মানে দুইটা আসবে, একটা মেইন থাকবে আর আমি যেটা আমার মতো করে কাস্টমাইজ করি বা লিখি নতুন করে এখানে একটা আসবে। আর ডিরেক্ট যদি সেভ দেই, এখানে যদি আমি ডিরেক্ট সেভ দেই, ডিরেক্ট সেভ দিলে এটা অটোমেটিক আমি এইখানে যে কাজটা করব অটোমেটিক ওই ডিরেক্ট যে মেইন ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এটা হলো অনলাইন ডক এবং অফিস ওয়ার্ডের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? ঠিক আছে ভাই। আচ্ছা, এখন কোনো একটা কাস্টমার আমার এসে বললো বা কোনো একটা ক্লায়েন্ট এসে বললো, যেটা আমি পরবর্তীতে কথা বলতেছি, আমাদের যে কাস্টমার গুলো থাকবে সেগুলোকে বলা হয় বায়ার বা ক্লায়েন্ট বলা হয় বাহিরের দেশে। এবং বাংলাদেশেরও কিছু বায়ার বা ক্লায়েন্ট থাকতে পারে, যেটা আপনার পরবর্তীতে ক্লাসে দেখবেন। এখন সে বলতেছে আমার এখানে এই লেখাটা আছে, এটা তুমি টাইপ করবা, টাইপ করার পরে এখান থেকে তুমি এটাকে পিডিএফ করবা, যাতে অন্য কেউ এটা এডিট করতে না পারে। অন্য কেউ যাতে এটা এডিট করতে না পারে। এখন দেখেন এটা যদি আমরা পিডিএফ করতে যাই তাহলে আমরা কি করব? খুবই ইজি, আমরা এখান থেকে অনলাইনে চলে যাব। অনলাইনে যাওয়ার পরে যেহেতু এটা ডক, এটাকে অনলাইন ডক, তাহলে আমরা এটা কনভার্ট করব। কিছু কিছু কনভার্টার আছে এবং কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ইজিলি কনভার্ট করে দেয়। এগুলো আপনার আদার্স কোনোভাবে করা লাগবে না, এগুলো আপনার ওই অ্যাপস গুলা বা সাইট গুলার মধ্যে এগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এখন আমি যদি এখন যেহেতু আমার ক্লায়েন্টে বলছে আমারে ডক থেকে একটা পিডিএফ করতে হবে, তাহলে আমরা অনলাইনে সার্চ দিই ডক টু পিডিএফ। আচ্ছা, এখান থেকে তো অলে যাব, ডক টু পিডিএফ কনভার্টার, কনভার্টারে ক্লিক করি। দেখেন এখানে কিছু সাইট আসছে, পিডিএফ কনভার্টারে ডক টু পিডিএফ কনভার্টারের কিছু সাইট আসছে, ওয়েবসাইট আসছে। সব থেকে বেশি যেটা ইউজ করবেন, আদার্স কোনো ওগুলা দেখার দরকার নাই। এখানে দেখেন আই লাভ ইউ পিডিএফ আছে একটা, হ্যাঁ, এটা হলো তাদের ওয়েবসাইটের নাম। আপনারা সব সময় এই যে পিডিএফ বা কনভার্টারটা এটা ইউজ করবেন। এখানে সবগুলো আছে, আমরা যদি এখানে কনভার্ট পিডিএফ এর মধ্যে যাই, এখানে দেখেন কনভার্ট পিডিএফ, এখানে আমরা জেপিজি টু পিডিএফ। জেপিজি কি? জেপিজি হলো একটা ছবি, তাই না? একটা ছবির ফাইল ফরম্যাটে বলে জেপিজি। যেমন আমি একটা যদি ছবি দেখাই, আচ্ছা এই যে এখানে একটা ছবি আছে, ছবির শেষে দেখেন আচ্ছা এই যে দেখেন আইটেম টাইপ জেপিজি ফাইল, ঠিক আছে? আচ্ছা,
এখানে যদি আমি একটা ছবির থেকে পিডিএফ করতে চাই, তাহলে জেপিজি পিডিএফ, যদি আমরা পিডিএফ টু জেপিজি করতে চাই, একটু এটার বিপরীত আর কি। এদিকে যেগুলো দেখি জেপিজি টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ, এবং এই পাশে যেটা পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, এটার বিপরীত, একই বিপরীত। এখন আমাদের কাজ হলো অফিস ওয়ার্ড থেকে আমরা একটা পিডিএফ করব, যেটা আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার চাইছে। তাহলে এখানে দেয়া আছে, এখানে কনভার্ট পিডিএফ এ যাই, ওয়ার্ড টু পিডিএফ, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেয়া আছে সিলেক্ট ওয়ার্ড ফাইল। ফাইলটা কোন জায়গায় আছে সিলেক্ট করি, যেমন এই ফোল্ডারের ভিতর আছে এই 9 হায়ার ম্যাথ, এটাই ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ওপেন দেই, দেওয়ার পরে এখানে যে ডকটা এখানে চলে আসছে। যেহেতু আমরা ওয়ার্ড থেকে পিডিএফ করতেছি বা ডক থেকে পিডিএফ করতেছি, এখানে দেখেন কনভার্ট টু পিডিএফ, এখানে ডিরেক্ট কনভার্ট টু পিডিএফ এ যদি ক্লিক করি, এই ফাইলটা বা এই ফরম্যাটটা অফিস ওয়ার্ড বা ডক থেকে অটোমেটিক পিডিএফ হয়ে যাবে। এই যে পিডিএফ হয়ে গেছে অলরেডি। আর এখান থেকে আমরা ডাউনলোড দিই ফাইলটা যেটা হয়েছে। নেটওয়ার্ক ইস্যু, ডাউনলোড হোক, সময় নেই। আচ্ছা, ডাউনলোড হইতেছে, নেটওয়ার্কের ঝামেলার কারণে একটু সময় লাগতেছে, এটা ডাউনলোড হোক, সমস্যা নাই। আর আমরা যদি আমাদের ক্লায়েন্ট যদি সেম এই জিনিসটাই যদি বলে যে এইখানে যে পিডিএফটা ডাউনলোড হইতেছে এটাকে দেখায়, দেখানো তো বুঝতে পারবেন যে পিডিএফটা কি রকম আসে। আরে নেটের কি অবস্থা। প্রায় ডাউনলোড হয়ে গেছে, 5 সেকেন্ড। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন দেখি পিডিএফটা কিরকম হয়। এখানে যদি আমরা ডাউনলোড দেই, এখানে দেখেন শো ইন ফোল্ডার আছে, এখান থেকে আপনারা ফাইল এটা ভিউ করতে পারেন, অথবা এখান থেকে যদি আপনারা ডিসপিসির মধ্যে যান, তাহলে দেখবেন এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখানে দেখবেন এই যে অটোমেটিক এখানে চলে আসছে 9 হায়ার ম্যাথ। এখন এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন পিডিএফটা কিরকম আসতেছে। আচ্ছা, এইটা হলো পিডিএফ।
এই যে এখানে যে ডকুমেন্টটা আসছে এটা হলো পিডিএফ। এখন আমরা যদি চাই এখান থেকে ধরেন আমরা কিছু একটা লিখবো, এখানে এখানে কোনো কিছু লেখা যাবে না, কারণ অলরেডি এটা পিডিএফ হয়ে গেছে। পিডিএফ এর মধ্যে ওরকম এডিট করা যায় না। এটা হলো আমাদের ডকুমেন্টস। সেম এটা আমরা এডিট করতে পারতেছি, আর এইটা আমরা এডিট করতে পারতেছি না। এখন আমার আরেকটা কাস্টমার ধরেন আসলো বা একটা ক্লায়েন্ট আসলো, সে বললো যে আমার একটা পিডিএফ করা আছে, এই পিডিএফটা তুমি কি করবা, পিডিএফটা তুমি ডকুমেন্টস করবা। আমার কিছু নতুন এখানে প্লাস মাইনাস করতে হইব, কিছু ভুল আছে এগুলো কারেকশন করতে হইব, এটা তাহলে তুমি ডকুমেন্টস করে এটা এডিট করবা। এখন এটার জন্য আমাদের সেম কাজই করতে হবে। এখানে যেহেতু বলতেছে ডকুমেন্টস থেকে পিডিএফ বা পিডিএফ থেকে ডকুমেন্টস, তাহলে আমরা এই পিডিএফ টু ওয়ার্ড এখানে যাব। যাওয়ার পরে সেম সিলেক্ট পিডিএফ ফাইল, যেটা আমরা অলরেডি এখন করলাম, এই যে পিডিএফ ফাইলটা, এটা আমরা এখানে ক্লিক করব, করার পরে ওপেন। আচ্ছা, ফাইল সিলেক্ট হয়েছে, এখন কনভার্ট টু ওয়ার্ড। এখন যদি ওয়ার্ডে দেই, এটা কনভার্ট হইতেছে, এবং কনভার্ট হওয়ার পরে এখান থেকে ডাউনলোডের একটা অপশন আসবে আগের মতো, সেম এখান থেকে ডাউনলোড দিলাম। এখন ডাউনলোড দেওয়ার পরে দেখেন এটা কিরকম আসছে। আচ্ছা, ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে এই যে এটা আসছে ডকুমেন্টস আকারে। এখন আমরা যে আগের মতো এখানে ফোল্ডারে যাই, ডাউনলোডে যাই, দেখেন 9 হায়ার ম্যাথ, এটা পিডিএফ, এটাই থেকে আমরা ডকুমেন্টস করছি। তাহলে এখানে যাই, ক্লিক করি, দেখি কিরকম আসে। আচ্ছা, এখানে উপরে একটা অপশন থাকবে এনেবল এডিট, তাহলে আপনি এটা এডিট করতে পারবেন। তো এনেবল এডিটে দেওয়ার পরে দেখেন এখানে এডিট অপশনটা অলরেডি চলে আসছে। দেখছেন আগের মতো। এখানে আমি যদি চাই আমি টাইপ করতে পারছি। ধরেন আমার বায়ারে এইগুলো পরিবর্তন করতে চাইছে বা ক্লায়েন্ট এগুলো আমার পরিবর্তন করতে চাইতেছে, বা যে কোনো একটা কাস্টমারে, এখানে আমার পূর্ণমান 50 হবে না, এখানে আমার হবে 100 ঠিক আছে। এগুলো এডিট করার জন্য আমাদের যে ডকুমেন্টস এইটা ব্যবহার করতে হবে। এবং যদি বলে যে ডকুমেন্টস থেকে পিডিএফ করতে, তাহলে এইখানে যে কনভার্টার গুলো আছে এইগুলো ইউজ করে আমরা পিডিএফ টু ডকুমেন্টস বা ডক টু পিডিএফ বা পিডিএফ টু এক্সেল আছে, এবং তারপরে জেপিজি টু পিডিএফ। এখন জেপিজি টু পিডিএফ কি, ধরেন কেউ আমার একজন বলছে জেপিজি থেকে পিডিএফ করতে হবে, যেমন অনেকে বিভিন্ন স্টুডিও আছে বা বিভিন্ন যারা কম্পিউটার কাজ করে তাদের কাছে আসে যে ভাই আমার তো এই ডকুমেন্টস গুলা পিডিএফ আকারে পাঠাইতে হবে, ছবি আছে বা আমার পাসপোর্ট আছে, ছবিটা আছে, এটা আমার পিডিএফ করে অনলাইনে মেল করতে হবে বা পাঠাইতে হবে। তারা কি করে দেখেন, এখানে যাওয়ার পর এখানে জেপিজি টু পিডিএফ আছে, তারপর এখানে জেপিজি ফাইল যেটা আছে, যেমন এই একটা ফাইল ফটো, এটা এখানে ইম্পোর্ট করে, ইম্পোর্ট করার পরে এখানে কনভার্ট টু পিডিএফ। এখন কনভার্ট পিডিএফ দিলে এটা অটোমেটিক ছবি থেকে পিডিএফ হয়ে যাবে। আর পিডিএফ হওয়ার পরে যদি ওটা ওই পিডিএফটা মেল করা হয়, এখানে ছবির যে সাইজটা থাকবে, ছবির যে রেজলিউশনটা থাকবে, সেম টু সেম যাবে, বা রেজলিউশন বলা হবে না, ছবি ফেটে যাবে না। এজন্য আর কি পিডিএফ ব্যবহার করা হয়। আচ্ছা, ডাউনলোড দেই। ডাউনলোড হইতেছে। তাহলে পিডিএফ কনভার্ট, ওয়ার্ড কনভার্ট, তারপরে ফটো কনভার্ট যেগুলো আছে, এইগুলা আপনারা এই যে পিডিএফটা আছে এই পিডিএফ এর মাধ্যমে ইজিলি করতে পারেন। আদার্স অনেক সাইট আছে যেগুলোর মাধ্যমে করা যায়, কিন্তু এটা সব থেকে ইজি। আদার্স এত জায়গায় যাওয়ার দরকার নেই, যেটা ইজি ওটাই করা বেটার। আচ্ছা, ছবি ডাউনলোড হইতেছে। ছবি ডাউনলোড হইলে এই যে এখানে যে পিডিএফটা আসছে, এই যে এরকম
অটোমেটিক ছবিটা চলে আসবে। এখানে যেরকম লেখা আছে ওইখানে পিডিএফ আসবে। আচ্ছা, তারপরে ডাটা এন্ট্রির মধ্যে পরে টাইপিং রিলেটেড যে কাজগুলো আছে, যেমন কোশ্চেনের কাজ বা একটা কোম্পানির কিছু ডিটেলস লেখা, বা একটা কোম্পানির কতজন মেম্বার আছে, বা তারা মান্থলি কিরকম স্যালারি পায়, এই যে বিষয়গুলো আছে এইগুলা ডাটা এন্ট্রি টাইপিং এর মধ্যে পড়ে। এখানে একটা সার্কেল দিয়ে আছে, এটা একটু দেখি। আচ্ছা, এখানে ডাটা এন্ট্রির মধ্যে যে অবস্থা। আচ্ছা, ডাটা এন্ট্রির মধ্যে কি কি সার্ভিসগুলো পড়ে আমরা দেখি। প্রথমে গুগল শিট। এখন গুগল শিট কি? গুগল শিট আমি অবশ্যই কালকে দেখাইছি। গুগল শিটটা হলো আমরা যে মেইলটা সাইন ইন করছি ক্রোম ব্রাউজারে, এখানে 9 ডটের একটা আইকন আছে, যেখানে 9 ডট, এখানের মধ্যে গুগল রিলেটেড যে সার্ভিসগুলো আছে বা যে শিটগুলো আছে সবগুলো এখানে আছে। যেমন আমরা যদি যে গুগল ডক্স, যেটাকে বলে অফিস ওয়ার্ক, তারপরে এই যে গুগল শিট, এটাকে বলে গুগল শিট, তারপরে আছে ক্লাসরুম, তারপরে ক্রম আছে, গুগল মিটিং আছে, তারপরে ক্যালেন্ডার আছে, জিমেল আছে, এইগুলা গুগল রিলেটেড সার্ভিস। ঠিক আছে, এখন এর মধ্যেই পড়ে গুগল শিট। গুগল শিট এটা হলো আমাদের গুগল শিট, যেটাকে বলা হয় এক্সেল শিট বা গুগল শিট। তারপরে যদি দেখি আমরা কপি পেস্ট, এখন ডাটা এন্ট্রির মধ্যে কপি পেস্ট ওয়ার্ক করে। যেরকম 5-6 পেজের একটা লেখা দিছে, এরকম যদি দেখি, এরকম 5-6 পেজের একটা লেখা আছে বিশাল, এগুলা কয়েকটা সাইটের লিঙ্ক দিয়ে দিছে। যেমন এই সাইটের ভিতরে যদি আমি যাই, এখানে অনেকগুলো লেখা আছে। এখন সে বলতেছে আমার এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো সম্পূর্ণ তুমি এখান থেকে কপি করবা, কপি করে করে পেস্ট করবা। এখন কপি করে করে পেস্ট কোথায় করবা? কপি করে করে পেস্ট তুমি গুগল ডকের মধ্যে করবা। এখানে যেরকম আছে, যেমন এইটা এইটা। এখন কপি পেস্ট কিভাবে করে? এখানে যদি যাই আমরা, এখানে 9 ডটে যাবো, তারপর এই যে গুগল ডক, তার রিকোয়ারমেন্ট হলো বা কাজের যে হলো, আমার যে লেখাগুলো আছে এই সাইটের মধ্যে সেগুলা তোমরা কপি পেস্ট করে গুগল ডকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিবা। আচ্ছা যাই, তাহলে আমরা কপি করি। এখানে এই লেখাটা আছে, এই লেখাটা আমরা নেব। প্রথমে এটা হলো হোয়াট স্কিল আর রিকোয়ার্ড ফর ডাটা এন্ট্রি। আচ্ছা, এটা আমি কপি করি। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা এখান থেকে ডিরেক্ট কপি। এই যে এখানে মার্ক করে এই যে কপি অপশন আছে, রাইট সাইডে ক্লিক করলে, মাউসের রাইট সাইডে ক্লিক করলে কপি আসবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল সি। আচ্ছা, তারপর এখানে যদি যাওয়ার পর আমি যদি কপি পেস্ট করি, তাহলে কন্ট্রোল ভি, অথবা রাইট সাইডে ক্লিক করে এই যে পেস্ট, এই যে আসলো এখানে। ঠিক আছে, এখন বায়ার বলতেছে এখানে যে লেখাটা আছে এই লেখাটা একটু মোটা হবে, একটু যাতে একটু বোঝা যায়, একটু বোল্ড আকারে যায়। যেটা আমি ওই যে কিছু রিলেটেড ভিডিও দিয়ে দিছি, ওইখানে এগুলা আছে, কিভাবে বোল্ড করা হয়, কিভাবে লেখা বাঁকা করা হয়, গত ক্লাসেও দেখাইছি, মোটামুটি একটু বেসিক ধারণা দিয়ে দিছি। এখানে যাওয়ার পরে এটা আমরা মাউস দিয়ে মার্ক করব। মার্ক করার পরে এই যে এখানে উপরে একটা বাটন আছে বোল্ড, BOLD, এখানে যে ক্লিক করে এই লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর একটা এন্টার দেব, কিবোর্ডের এন্টার বাটন আছে, এন্টার দেওয়ার পরে সে বলতেছে আমার এইটা নেওয়া হয়েছে। এখন এইখানে যে লেখাগুলো আছে কপি করে আমি এখানে অ্যাড করব, কপি, আগের মতো এখানে পেস্ট, পেস্ট করে। এখন দেখেন এই যে উপরের লেখাটা আছে এটা বোল্ড হয়ে গেছে, এই নিচেরটা লেখা আছে বোল্ড হয়ে গেছে। এখন এটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে, সুন্দর দেখা যায়। তাহলে আমরা কি করব, এটা মার্ক করব, মার্ক করে এখান থেকে বোল্ড আছে এটা আনটিক করে দেব। তাহলে উপরের লেখাটা বোল্ড, নিচেরটা, এটাকে বলে প্যারাগ্রাফ টেক্সট। ঠিক আছে, যেটা প্যারাগ্রাফ টেক্সট বলে, আর এটা বোল্ড। ঠিক আছে, আগেরটার থেকে এটা একটু সুন্দর দেখে। এখন যে মনে হয় না, এখানে একটা এন্টার যদি দেয় আর একটু সুন্দর দেখা যাবে, দেওয়া যায়, বা
যদি মনে হয় না এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, যে কালার অপশন আছে, আমি এই কালারটা এরকম একটা কালার দিই, আরেকটু সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের গুগল শিট যেটা, এটা গেল, এবং গুগল ডক যেটা একই একই রকম ফরম্যাট এরকম থাকবে, গেল। তারপরে আমাদের টাইপিং দেখি। টাইপিং কি? টাইপিং হলো ওই যে লেখালেখি। এখানে কিছু লেখা আছে, আমার এই লেখাটা আরেকটু নতুন করে কিছু অ্যাড করতে হবে, যেটা সে আপনারে দিয়ে দিব। এখান থেকে আপনি কিছু কাস্টমাইজ করেন, এখান থেকে লিখে দিলেন। তারপরে পিডিএফ টু ওয়ার্ড, যেটা একটু আগে আমি দেখাইছি, একটা কনভার্টার ইউজ করবেন, যেটার ওয়েবসাইটের লিংক আমি ক্লাস শেষে গুগল ডকের মধ্যে দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে আছে অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি। অনলাইন যেটা বোঝায় যেমন বাহিরের কান্ট্রির যে বায়ার বা ক্লায়েন্টের কাজ, আর অফলাইন যেটা বোঝায় যারা বিভিন্ন জায়গায় কম্পিউটার নিয়ে বসে, বা কোনো স্টুডিও আছে, কম্পিউটার দোকান আছে, তারা কি করে অফলাইনে এই কাজগুলো করে, সিভি বানায়, তারপরে অনলাইনে কিছু অ্যাপ্লাই করে, এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে, ভিসার জন্য অ্যাপ্লাই করে, এগুলা অনলাইন রিলেটেড কাজ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হলো মোটামুটি ডাটা এন্ট্রির বেসিক যে কাজগুলা, এইগুলা। এর মধ্যে ডাটা এন্ট্রি আপনার কপি পেস্ট টাইপিং, তারপরে ওয়ার্ডের যে কাজগুলো আছে, এক্সেলের কাজগুলো আছে, এগুলোর মধ্যে পড়ে কিছু কনভার্টার। এইগুলা যেগুলো আপনাদের পরবর্তীতে টুকটাক লাগবে, ততটা লাগবে না। যেরকম আপনাকে বলবে না যে আপনি এখানে 50টা পেজ আছে, আপনি 50টা পেজ আপনি লিখেন, এরকম এরকম লিখেন। সে তো বোঝে না যে আসলে এগুলা কনভার্ট করা যায়। আপনি কি করবেন, কিছু একটা ট্রিক্স খাটিয়ে এখানে অনলাইনে যাবেন, ও বিভিন্ন হাজার হাজার সাইট আছে, এখানে অনেক সাইট আছে। ওইগুলা দিয়ে আপনি কি করবেন, ওই যে লেখা আছে কপি টু পেস্ট করে আগে ডকুমেন্টসে নিয়ে ডকুমেন্টস টু ডক টু পিডিএফ করে ফেলবেন। ইজি। এই হলো ডাটা এন্ট্রির বেসিক যে ধারণা, এটা। এবং অ্যাডভান্স লেভেলের কাজ কিছু আছে, এইগুলো আপনাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে তার মধ্যে দেখানো হবে। এখন আপনারা ডাটা এন্ট্রির কাজ দুই ভাবে করতে পারবেন। একটা হলো অনলাইনে যে আপনাদের গুগল ডক, শিট, পিডিএফ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এভাবে আপনারা সাথে করতে পারেন। আরেকটা আছে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কিছু অ্যাপস আছে, যেমন অফিস ওয়ার্ড আছে, পিডিএফ আছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি। এইগুলো আপনার কি করতে হবে, আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার আছে এগুলো ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে যে অ্যাপসগুলো এখানে থাকতে হইব, যেমন ওয়ার্ড আছে, ফটোশপ আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি যেগুলো প্রয়োজন আছে, যেগুলো প্রয়োজনীয় সব প্রত্যেকগুলো আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল দিতে হবে। ইনস্টল দিয়ে তারপরে কাজ করতে হবে, তাছাড়া আপনারা এটার কাজ করতে পারেন না। আর অনলাইনের সুবিধাটা কি? অনলাইনের সুবিধা হলো এখানে ডকে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন অলরেডি ডক আছে, শিট আছে, এগুলো আপনি লিখবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে, বারবার সেভ করা লাগবে না। দেখা গেল আপনি এটা লিখতেছেন, এখানে এই কোশ্চেনে কাজগুলো করতেছেন, আপনি লিখছেন, অর্ধেক শেষ করে ফেলছেন, মাঝপথে মনে করেন ইলেকট্রিসিটি প্রবলেম হলো, এটা মনে করেন চলে গেল, আর এটা কিন্তু ফিরে আসবে না। আপনি যদি সেভ না দেন, আবার যদি এখানে ডকের মধ্যে লেখেন, এখানে যে ডক আছে, এই ডকের মধ্যে যদি লেখালেখি করেন, এখানে যদি লেখেন, দেখেন এই যে লিখতেছি, এই যে কর্নারে দেখেন অটোমেটিক সেভিং 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 হইতেছে অটোমেটিক। আমার এখান থেকে বারবার সেভ দেওয়া লাগতেছে না, ডাউনলোড দেওয়া লাগতেছে না। এখানে এরকম লিখতেছি, ধরেন আমার ইলেকট্রিসিটি চলে গেছে, এখান থেকে ইলেকট্রিসিটি চলে গেছে, এই পর্যন্ত আমি সেভ দেই নাই, এটা ধরেন ইলেকট্রিসিটি এখন নাই, চলে গেছে, তাহলে আমি কি করবো, প্লাস আইকনে যাব, যাওয়ার পরে 9 ডটে যাব,
আগের মতোই 9 ডটে যাওয়ার পরে এখানে ডক একটা অপশন থাকবে, ডকুমেন্টস, যেটাকে বলে অফিস ওয়ার্ড, তার অনলাইন নামই ডকস। এখানে দেখবেন আমরা যেগুলা ব্রাউজিং করছি রিসেন্টলি, আমরা ইউটিউবে যেরকম ব্রাউজিং করি, ওই হিস্টোরি গুলা যেরকম থাকে বা কিছু ভিডিও দেখলে হিস্টোরি গুলা যেরকম থাকে, হিস্টোরির মধ্যে সেম আমি যেগুলো লিখছি থাকছে এগুলো সব এখানে থাকে। যেমন আমার ইলেকট্রিসিটি এই পর্যায়ে চলে গেছে, এখন আমি যদি নতুন করে আবার এখানে ঢুকি আমার এই যে লেখাটা আছে, কিন্তু এই লেখাটা যদি ডকের মধ্যে আমি লিখি ইলেকট্রিসিটি যদি চলে যায় আমার এটা সেভ থাকবে না। সেই জন্য অফলাইনের যে অ্যাপস গুলো আছে তার থেকে অনলাইনের ডক বা পিডিএফ ইত্যাদিতে যেগুলোই হোক, ডাটা এন্ট্রি রিলেটেড অনলাইন ভিত্তিক যেগুলো আছে এটাই বেটার। আর আমি সাজেস্ট করবো যেটা আপনারা কম্পিউটারের যে অ্যাপস গুলো আছে, অফিস ওয়ার্ড, ডক, ফটোশপ ইত্যাদি যেগুলো আছে ওগুলো আপনারা অফলাইনে ইউজ না করে, মানে পিসির মধ্যে ইউজ না করে অনলাইনে ইউজ করবেন এটা। আর ফটোশপের যে বিষয়টা আছে, যেমন আমি যদি ফটোশপের মধ্যে যাই, ফটোশপের যে কাজগুলো আছে এটা অফলাইনেই করতে হবে এবং আপনাদের একটা অ্যাপস আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ইনস্টল করা লাগবে। ওই ফটোশপ ডাউনলোড করার কিছু লিংক দিয়ে দিব, যাদের ল্যাপটপের কনফিগারেশন মোটামুটি ভালো তারা পিএস ফটোশপ ইউজ করতে পারেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, মানে সবাই ইউজ করে। আর যাদের কম্পিউটারের ল্যাপটপের কনফিগারেশন একটু কম তারা আপনারা ফটোশপ 7.0 বা 8.0 এটা ইউজ করতে পারেন। এখন ফটোশপে যদি যাই আমি, আচ্ছা ফটোশপে যদি যাওয়ার পরে আমি যদি ইমেজের মধ্যে যাই দেখি ফটোশপ রিলেটেড কি আসে। এই যেখানে পিএস আসছে অ্যাডোবি ফটোশপ, এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড চলে, এইটা দিয়ে এভরিথিং যত এডিট করা হয় প্রফেশনাল রিলেটেড যত এডিট আছে সবগুলো পিএস দিয়ে করা হয়। আর যে বেসিক গুলো আছে, যেগুলা বেসিক সেগুলো আপনার ফটোশপ 8.0 বা 7.0 দিয়ে ইউজ করা হয়। যাদের ল্যাপটপের কনফিগারেশন একেবারে লো বা কনফিগারেশন না বুঝলে বা বাজেট যদি এরকম ল্যাপটপ কিনা থাকে 15,000 টাকা থেকে 20,000 টাকা, তারা ফটোশপ 7.0 ইনস্টল করে নেবেন। আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করে ওখানে কিভাবে ইনস্টল করা লাগে ওইটা ইউটিউবের একটা ভিডিও লিংক দিয়ে দিব, ওটা দেখে দেখে ইনস্টল করে ফেলুন। আর যাদের ল্যাপটপের কনফিগারেশন একটু ভালো 20,000 30,000 40,000 এরকম, তারা ফটোশপ পিএস ইউজ করবে। দুইটার ফরম্যাট একই একই রকম। যেমন এখানে যদি আমি যাওয়ার পরে দেখেন এই যে ফটোশপের আমি লাইভে দেখাইতেছি ফটোশপ। আচ্ছা এখানে ফাইল আছে, ফাইলের অপশন গুলো আছে এইগুলা দেখবেন। তারপরে এডিট অপশন আছে, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, হেল্প, এই যে বিষয়গুলো আছে অতিরিক্ত কোনো বিষয় এখানে নাই। এগুলোর ভিতরে যে মেনুগুলো আছে এইগুলো দিয়েই কাজ করতে হয়। তারপরে এখানে কিছু টুল আছে, এখানে টুল যেমন একটু বেসিক আমি ধারণা দিই, এখানে যাই, ডাবল ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। যেমন এইখানে এই ছবিটা ওপেন করি, ফটোশপে নেই, ফটোশপে নেওয়ার পরে এই ছবিটা ধরেন আমরা একটু জুম ইন জুম আউট করব। এখন জুম ইন জুম আউট করার জন্য আপনাদের ওইখানে কিবোর্ডের মধ্যে দেখেন কন্ট্রোল প্লাস মাইনাস একটা বাটন আছে, কন্ট্রোল প্লাস মাইনাস। আমি এখান থেকে অনলাইন দিক থেকে দেখে যাই কিবোর্ড, কিবোর্ডের মধ্যে যদি যাওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে কন্ট্রোল একটা বাটন আছে, কন্ট্রোল, আর উপরে আছে প্লাস মাইনাস। এই যে এখানে প্লাস। ভাই শফিকুল ভাই, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ। এই ভাইয়ার আপনারে মিটাইতে কয়। কে? ভাইয়ার আপনার ভাইয়ার। ও আচ্ছা ঠিক আছে। আমিনুল ভাই, জি ভাই।
গুগল মিটিং লিংক দেন নিউ। ওকে। রাতুল বাইরে ইনফরমেশন দে কোনটা? আচ্ছা এটা অন্য ভাইয়ারের না। আচ্ছা আমিনুল ভাই পরেই যাই থাক। ওইখানে একটা মেসেজ দিয়ে দাও যে আচ্ছা আধা ঘন্টা বা 40 মিনিট পরে জয়েন হইতেছে, এরকম একটা মেসেজ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এটা পাঠিয়ে দাও। আচ্ছা এখানে কন্ট্রোল আর প্লাস, এখানে মাইনাস বাটন। আমরা যে ফটোশপের মধ্যে যাই, এখানে কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। যত ছোট করা যায় যত বড় করা যায় গেল। তারপরে এখানে যদি আমরা একটা পেজ নেই, যেমন এখানে একটা ছবিটা আছে, আমরা নতুন একটা পেজের মধ্যে নিব। কিভাবে নিব? এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন নিউ, আর এখানে শর্টকাট যেটা কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল এন এ টিপ দিলে অটোমেটিক চলে আসবে। যেমন আমি কন্ট্রোল এন এ দিই, চলে আসছে অটোমেটিক। অথবা এখান থেকে ফাইলে যে নিউতে যাব, যাওয়ার পরে ওকে, ওকে দিলে নতুন একটা পেজ আসবে। এখন এইখানে আমি যে ছবিটা এখানে নিতে যাই, কিভাবে কিভাবে নিব? এই যে এখানে যে বাটনটা আছে মুভ বাটন, এমওভি, মুভ মুভ টুল, যেটা স্থানান্তর করা যায়, এটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে টান দিব। ঠিক আছে, এখানে এই পেজের মধ্যে চলে আসছে। এই যে এখান থেকে আমি সরাইতে পারতেছি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে ছবিটা কিরকম একটু বড় 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 হয়ে গেছে, একটা পেজের পেজ থেকে একটু বড় হয়েছে। এখন এটা কিভাবে ছোট করব? এখানে এডিটে যাব। আচ্ছা এডিটে যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন আসবে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ছোট করা বা সাইজ ছোট করার জন্য এরকম একটা স্কেল আসবে। এই যেখানে যদি আমি ক্লিক করি, যেখানে যে টান দেই ছোট হয়ে গেছে, বা এখান থেকে যদি আমি টান দেই এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এরকম। বা এটা যদি আমি পুরো পেজ নিয়ে যাই, যেরকম যদি আমি এরকম ফুল টান দিয়ে দিই, এটা বড় হইতেছে। ঠিক আছে, এরকম বড় হয়ে গেছে। এখন যদি ফুল পেজ দেই তাহলে জিনিসটা বড় হইতেছে না। আর কি যেন বলে, এই স্কেল লম্বা হয়ে গেছে, যেটা ছবির যে এটা লম্বা হয়েছে, যেটা আমাদের বাজে দেখা যায়, দেখতে বাজে দেখা যাইতেছে। সেক্ষেত্রে আমরা কি করে পারি? এই যে আমরা ধরেন এরকম একটা ভুল করে ফেলছি টান দিয়ে, এখন আমরা এটা ঠিক করবো কিভাবে? ঠিক করার জন্য আমরা কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড কোথায়? কন্ট্রোল জেড হলো কিবোর্ডের এই যে কন্ট্রোল, এখানে যে কন্ট্রোল বাটন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড এর মধ্যে ক্লিক করি, কন্ট্রোল জেড এর মধ্যে ক্লিক করলে একটা মানে এইখানে এটা যে যে অবস্থায় কাজ করছি তার আগের অবস্থায় যে কাজটা ছিল ওইটা চলে আসবে, কিন্তু প্রথম অবস্থায় চলে যাবে না। প্রথম অবস্থায় যেতে হলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, এই যে কন্ট্রোল আছে শিফট, এটা কেবল শিফট তারপরে জেড, কন্ট্রোল শিফট জেড যদি আমরা দেই, ফটোশপে যাই, কন্ট্রোল শিফট জেড, সরি কন্ট্রোল অ্যাল্টা জেড, একটু রং হয়েছে, কন্ট্রোল অ্যাল্টা জেড একসাথে। প্রথমে দেব কন্ট্রোল অ্যাল্টা জেড। এখন আমরা যদি ফটোশপে যাওয়ার পরে কন্ট্রোল অ্যাল্টা জেড দেই, একটা জেড দিলাম, একটা পিছনে আসলো, আরেকটা জেড দিই, আরেকটা পিছনে আসলো, আরেকটা দিই, আরেকটা, অটোমেটিক চলে গেছে। মানে যেখান থেকে নিয়েছিলাম ওইখানে প্রথম অবস্থায় যেরকম ছিল চলে গেছে।